আয়নাঘর নামটি শুনলেই আঁতকে ওঠে কিছু মানুষ। প্রশ্ন জাগে কারো, কি আছে এই ঘরে? কেনই বা নাম রাখা হয়েছে আয়নাঘর? এখানে হচ্ছে 3 ফিট। ঢাকা সেনানিবাসের গহীন চত্বর কিংবা রাজপথের অদূরে চোখে কালো কাপড় আর হাতে হাতকড়া পরা কিছু মানুষের জন্য সময় থমকে গিয়েছিল বছরের পর বছর। গোয়েন্দা নথিতে যার নাম ছিল আর্ট গ্যালারি, কিন্তু ভুক্তভোগীদের আতঙ্কের ইতিহাসে তা পরিচিত হয়ে ওঠে আয়নাঘর নামে। যেখানে হ্যান্ডকাপ পরা হয়েছে সেখানে কেটে গেছে, রক্ত পড়েছে, তারপরও কিন্তু তাকে নামানো হয়নি। নামে আয়নাঘর হলেও এখানে নিজেকে দেখার কোনো সুযোগ ছিল না, ছিল কেবল শাসকের হিংস্রতার নগ্ন প্রতিফলন। ওখান থেকে দিন রাত বোঝার তেমন একটা অবস্থা থাকে না। এবং এক পর্যায়ে আমাকে বলল যে তোর হাড় থেকে মাংস আলাদা করে ফেলবো। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষ, ভিন্ন মতাবলম্বী, স্বাধীন কণ্ঠগুলোকে নীরব করে দিতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কাউন্টার টেরোরিজম উইং এবং র্যাবের অধীনে পরিচালিত হতো এই অবৈধ বন্দিশালা। এই ঘরের পরিচয় কোনো সাধারণ কারাগার নয়, এটি ছিল জীবিত মানুষের কবরস্থান। সেখানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা থাকতো। আলো বাতাসহীন এক চিলতে চার দেওয়ালের মাঝে বন্দীদের রাখা হতো সম্পূর্ণ বিচ্ছিন্ন করে। দিন আর রাতের পার্থক্য ভুলে যাওয়া সেই আধার ঘরগুলোতে ২৪ ঘন্টা বিকট শব্দে চলত বিশাল বিশাল অ্যাডজাস্ট ফ্যান। উদ্দেশ্য দুটো, বাইরের পৃথিবীর কোনো শব্দ যেন ভেতরে না আসে, আর ভেতরের বন্দির কান্নার রোল যেন বাইরের বাতাসে মিলে না যায়। নির্যাতন কেবল দৈহিক ছিল না, ছিল চরম মানসিক। বছরের পর বছর সূর্যের মুখ না দেখা, কোনো মানুষের মুখ দেখতে না পাওয়া, আর যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হওয়ার অনিশ্চয়তা। তিল তিল করে ছটফট করে মরে যাওয়ার নির্মম খেলা ছিল। খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কতটুক অপদস্থ, অপমান করতে, ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি, সংস্থাগুলি করেছে। তোমাকে আমি এখন 240 ভোল্টেজে ইলেকট্রিসিটির 40 ভোল্টেজে পুড়ে ফেলবো। আদালতের কোনো পরোয়া নেই, নেই আইনি কোনো স্বীকৃতি। পরিবারের কাছে স্বজন হারানোর দীর্ঘশ্বাস। এমন এক বিভীষিকার নাম ছিল আয়নাঘর। গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিরে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে যখন বছরের পর বছর গুম থাকা মানুষগুলো একে একে সেই অন্ধকার কুঠুরি থেকে ফিরে এলেন, তখন উন্মোচিত হলো সেই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের চিত্র। আয়নাঘর কেবল একটি ঘর নয়, এটি একটি দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং মানবতাকে বন্দী করে রাখার এক চরম প্রতীক। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা অবস্থায় এই আয়নাঘর প্রকাশিত হবার পর বিএনপির ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো এই ঘর আবারও আলোচনায় এসেছে। তবে কিছু ভারতীয় মদতপুষ্ট মিডিয়া এই আলোচনাকে থামিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।